তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের। পাল্টা জবাব ইরানের, ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। 47 years they've been killing our people and killing people from all over the world, and I think we have great support, and I think if we didn't do it first, they would have done it to Israel. উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে দুবাইয়ে আটকে পড়া 378 জন ফিরলেন দেশে। স্বজনদের স্বস্তি, মধ্যপ্রাচ্য সংঘাতে 6 দিনে বাতিল 219টি ফ্লাইট। যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, খুব খুশি। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো। পরিবার স্বজন অবশ্যই দেশ থেকে অনেক টেনশন করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার ছুটির 7 দিন, ঈদের ছুটি, 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা। জামাতের সঙ্গেও সাক্ষাৎ। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদান রাখার স্বীকৃতি। জাফরুল্লাহ চৌধুরী সহ তালিকায় 20 ব্যক্তি প্রতিষ্ঠান। এবং আমদানি শুল্ক কমানোর পরও অস্থির এলপি গ্যাসের বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে 1,500 টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম কারসাজি হয় রসিদে। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি, কুদস ফোর্সের সদর দপ্তর আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় 87 সেনা নিহত হয়েছেন। যুদ্ধজাহাজে হামলায় যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বাহিনীর দাবি, বুধবার রাতভর ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের ডজনখানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দপ্তর ছিল বলে দাবি আইডিএফ এর। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া 378 বাংলাদেশি ফিরলেন দেশে। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় তখন আবেগ ঘন পরিবেশ। অনেকে জানিয়েছেন যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কথাও। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা। এতে আটকা পড়েন বিভিন্ন দেশে থাকা অসংখ্য বাংলাদেশি।
জীবন মৃত্যুর সন্ধিখানে থাকা স্বজনদের অপেক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। সেই ভয়াবহতা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নিরাপদে অবতরণ করেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু সহ ৩৭৮ জন বাংলাদেশি। দীর্ঘ সময় প্রবাসে থাকা কলিজার টুকরো সন্তানকে কাছে পেয়ে এক মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। দীর্ঘদিন পর স্ত্রী খুঁজেছেন স্বামীকে, সন্তান ছুটেছে বাবার দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ বাবা মা এসেছেন সন্তানকে ফিরিয়ে নিতে। দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। ইসরায়েল ইরানের যুদ্ধের দাবানল যখন মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, তখন প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগের। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় না, একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। বিকেলে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট ঢাকা দুবাই ঢাকা রুটে যাত্রা করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ উল ফিতরে সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। 2 ঘন্টার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে হয়েছে আলোচনা। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে। বাড়তি ভাড়া নিলে বাতিল করা হবে পরিবহনের রুট পারমিট। সড়ক, রেল ও নৌপথের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে বরাবরের মতো এবারও ঢাকা ছাড়বেন কোটি মানুষ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রেল, নৌ ও সড়ক পথের দায়িত্বশীলদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেবার সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া দিতে বাধ্য করলে সেই পরিবহন মালিকদের শাস্তির আওতায় আনা হবে। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে। যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ঈদের আগেও পরে 4 দিন করে মোট 9 দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। এবার ঈদকে সামনে রেখে বেশ কিছু বিধিনিষেধ জারি থাকবে। ফিটনেস বিহীন গাড়ি যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। সড়কের মতো একই রকম উদ্যোগ নেওয়া হয়েছে রেল ও নৌপথেও। দায়িত্বশীলরা আশ্বস্ত করেন, মানুষ যাতে কষ্ট না পায় যে কোনো মূল্যে সেটি নিশ্চিত করবে সরকার। এদিনও সড়কে চাঁদাবাজি রোধে কথা বলেন মন্ত্রী। বলেন, কারো কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে উঠে পড়ছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এর আগে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে করেন আলোচনা। এদিকে পল কাপুরের সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সরকারের এগিয়ে নেওয়া উচিত।
ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি। এর আগে সকাল 11টার দিকে গুলশানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান জানান, দুই দেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিএনপি সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। সকাল 7টায় মার্কিন দূতাবাসে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পল কাপুরের। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে। ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশার কথাও জানিয়েছে জামায়াত। আমরা বলেছি যে আমরা যুদ্ধবিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। থাকে সেটা থাকতেই পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, যা উদ্বেগজনক। বিদেশি কূটনীতিকদের এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এমন মন্তব্য করেন নাহিদ। এছাড়াও জুলাই সনদ অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। Politicization of key institutions, including Bangladesh Bank and the Anti-Corruption Commission. Corrupt oligarchs and loan defaulters have been allowed positions of influence. The concentration of power coupled with weak enforcement of accountability risks repeating cycles of mismanagement and exploitation of national resources. স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেলে সচিবালয়ের স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই রাজনীতিতে নামেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার মন জয় করে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জীবন সায়ান্নেও শাসকের জুলুম তাকে সরাতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে। আজীবন গণতন্ত্রের আপসহীন নেত্রীকে তাই তার বিদায়ে অবিস্মরণীয় বিদায় জানায় পুরো জাতি। এবার স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করল মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এবছর স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের 7 জনই মরণোত্তর। বেগম খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে বশির আহমেদ, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি পিএইচডি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার বাবু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, PKSF গণস্বাস্থ্য কেন্দ্র সহ 5 প্রতিষ্ঠান এবার পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। অপরাধ প্রমাণ হওয়ায় দাবি করে
30 আসামিরই সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশন। এদিকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে খুব কাছ থেকে গুলি করা হয় আবু সাইদকে। প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় গত বছরের 6 আগস্ট 30 আসামির বিচার শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইদের সহযোদ্ধা সহ 25 জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন। উঠে আসে কিভাবে তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে 5 বার ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার বিষয়টিও। সাক্ষ্য প্রমাণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক শেষ হয় এবছরের 27 জানুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জানান তারা 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করবেন। যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ছিল মামলাটি। আজকে এই মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। প্রসিকিউশন বলছে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন তারা। আবেদন করা হয়েছে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। আসামি পক্ষে প্রত্যাশা, প্রসিকিউশন মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় খালাস পাবেন আসামিরা। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এ মামলায় বেরোবির সাবেক প্রক্টর সহ 6 জন আসামি কারাগারে থাকলেও পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তৎকালীন ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ 24 জন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। কমানো হয়েছে আমদানি শুল্ক, এমনকি ভ্যাটও। তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়েও 600 থেকে 1,500 টাকা পর্যন্ত বেশি। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়েছে। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রশিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে, ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিএআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন, আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারে শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে দায়িত্বকালে কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডাক্তার রাজেশ মজুমদারের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেছেন, বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি। সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব, যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে গত 22 জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। গত বছরের 14 ডিসেম্বর রাজধানী ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়।